যাদবপুরে আমি অন্তত এইটুকুনি দেখতে পাচ্ছি যে এটা একটা অর্গানাইজড ক্রিমিনাল সিন্ডিকেটের মতোভাবে ফাংশন করে এই র্যাগিং চক্র। অতীতেও এরকম ঘটনা ঘটেছে, সেটা ইরেসপেক্টিভ অফ যে দল শাসক ক্ষমতায় থাকুক না কেন, সেই পার্লামেন্টারি পার্টি ক্ষমতায় থাকুক না কেন, ইরেসপেক্টিভ অফ দ্যাট সেই ঘটনাটা ঘটেছে। আমি 9th আগস্ট রাতে সেদিন রাত্রে কেপিসি হসপিটালেই ছিলাম, সেদিন থেকেই আমি ব্যাপারটার মধ্যে রয়েছি। একদল সিনিয়র তারা একরকমভাবে বলতে পারো এক ধরনের সিন্ডিকেট আকারে এই র্যাগিং চক্রটা চালাচ্ছে। স্বৈরাচারী হাসিনা সরকারকে দিনের শেষে তো স্টুডেন্টরাই ফেলেছিল সেখানে। 15ই আগস্ট স্বাধীনতা দিবস এবং এই মাসের 9ই আগস্ট আমাদের যারা কলকাতাবাসী এবং পশ্চিমবঙ্গবাসী তাদের কাছে কিন্তু একটা বড় গুরুত্বপূর্ণ দিন বা লাল রক্তের দিন হয়ে উঠেছে। আমরা দেখেছিলাম একাধারে যেমন যাদবপুরের স্বপ্নদ্বীপের মৃত্যু, 9ই আগস্ট আরজি করের ছাত্রীর মৃত্যু আমরা দেখতে পেলাম। এবার আমরা এখন যেখানে দাঁড়িয়েছি সেটা যাদবপুর ক্যাম্পাস, হয়তো দেখলে বুঝতে পারছেন। তো সেই যাদবপুর ক্যাম্পাসের ফিল্ম স্টাডিজ ডিপার্টমেন্টের একজন ছাত্রর সামনে আমরা দাঁড়িয়ে আছি। স্বপ্নদ্বীপ এবং আরজি করের যিনি মারা গেছেন তার কথা বলছি। দুটোই তো খুন, কোনোটাই মৃত্যু বলা চলে না। তো এই যে খুন, আমি যদি ছেলে বা মেয়ে এই দুটো জেন্ডার বা এই দুটো লিঙ্গর দিক থেকে বিচার করতে যাই, সেখান থেকে দেখবো ছেলেরাও যেভাবে অত্যাচারিত হয়ে রয়েছে, মেয়েরাও কিন্তু একইভাবে অত্যাচারিত, কারণ মেয়েদের ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এখন সমাজে। কিন্তু ছাত্রদের কি আদৌ কোনো লিঙ্গ আছে? দেখো, ব্যাপারটা হচ্ছে আমরা একটা ইন্টারসেকশনাল পৃথিবীতে বাস করি, তো অবশ্যই আমি এখানে বায়োলজিক্যাল সেক্স বা জেন্ডারের তারা সেখান থেকে যারা মাইনরিটি কমিউনিটিতে বিলং করেন, মানে মাইনরিটি জেন্ডারের বেশি অপ্রেসড বা ডাবলি অপ্রেসড যে কথাটাকে বলা হয়, সেটাতে তো আমি অবশ্যই বিশ্বাস করি। তো সেই ফ্যাক্টরটা অবশ্যই ঠিক যে মানে তুমি যদি ভারতবর্ষের স্ট্যাটিস্টিক্সও দেখো, তুমি এটা তো দেখতে পাবে যে যত পরিমাণ পুরুষ রেপড হন তার থেকে বহুগুণ বেশি পরিমাণ মহিলা রেপড হন। তো রেপ নিয়ে যখন কথাবার্তা হচ্ছে তখন সেখানে অবশ্যই একজন মহিলা অনেক বেশি থ্রেটে রয়েছেন। কিন্তু ওভারঅল স্টুডেন্ট প্লেনে তুমি যদি বলো, তাহলে র্যাগিং এমনই একটা ঘটনা যেটা অলমোস্ট ভারতবর্ষ জুড়ে নানান জায়গায় নানান এমিনেন্ট ইনস্টিটিউশনেই দেখা গেছে। এবং র্যাগিং বা ওভারঅল বুলিং বা এই জিনিসগুলো বা সেটারই যদি একটা অন্য ফর্ম হিসাবে আমি যদি রেপকে বলি, কারণ দুটোই তো একরকমভাবে পাওয়ার মেন্টালিটি থেকে আসে। একটা সিনিয়র থেকে জুনিয়রের ওপরে চাপানো পাওয়ার মেন্টালিটি, একজন মেজরিটেরিয়ান বায়োলজিক্যাল সেক্স বা জেন্ডার থেকে নিচের দিকে মহিলাদের উপরে চাপানো এক ধরনের ওই ক্ষমতাতন্ত্রের কথাই যদি বলি, তো সেই জিনিসটা তো এক্সিস্ট করে একভাবেই। তো সেই জায়গা থেকে আমি বলবো যে এই নানান ডায়নামিক্সে যে ক্ষমতা ভারতবর্ষের সমাজে এক্সিস্ট করে, সেটাকে যদি ডিফিট করতে হয়, সেটাকে যদি হারাতে হয়, সেইটাতে একরকমভাবে ইউনিফাইডভাবেই একটা ফাইট দেওয়ার, ইউনিফাইডভাবেই জিনিসটাকে কন্ট্রোল করার, ইউনিফাইডভাবেই জিনিসটাকে হারানোর প্রক্রিয়াতে স্টুডেন্টরা অগ্রণী ভূমিকা নেবে। সেইখানে নারী পুরুষ নির্বিশেষে সমস্ত নারী পুরুষ এবং সমস্ত প্রান্তিক লিঙ্গের যত স্টুডেন্ট রয়েছেন, আমি চাইবো সবাই অগ্রণী ভূমিকা নিক এবং সবাই এগিয়ে আসুক। স্বপ্নদ্বীপের মৃত্যু আমরা দেখেছি এবং সেখানে আমরা দেখেছি যে ছাত্ররাই কিন্তু জড়িয়েছিল। কিন্তু আবার যখন আমরা এখন তিলোত্তমা, আমি নাম নিচ্ছি, তার মৃত্যু দেখছি, সেখানেও এখনও পর্যন্ত যতটা সংবাদ রয়েছে যে সেখানে ছাত্ররাই জড়িয়ে আছে। তো ছাত্ররাই বারবার এই ধরনের সুযোগ বা এই ধরনের ক্ষমতা পাচ্ছে কোথা থেকে? ওপরে একটা বিশাল হাত রয়েছে, নাকি তাদের এত বড় সাহসটা দিচ্ছে কে? কারণ আগে তো আমরা এই জিনিসটা দেখিনি বা অতীতে আমরা দেখিনি, এখন হঠাৎ করে এই ব্যাপারটা এত বাড়াবাড়ি পর্যায়ে, ছাত্ররা এত বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে যাচ্ছে কি করে, যেখানে টিচাররা বারবার বলছেন যে উই আর ট্রেনিং মনস্টার্স? দেখো, অতীতে দেখিনি তুমি বললে ঠিকই, কিন্তু আসলে মানে ব্যাপারটা যদি তুমি একটু এই ধরনের ঘটনাগুলো স্টাডি করে থাকো, তাহলে তুমি দেখবে যে এই রকম ঘটনা হতে পারে। হয়তো ইন্টারনেটের এত বুম হয়নি, যার ফলে অনেক ঘটনা এরকম সামনে আসেনি বা অনেক ঘটনা এতটা সমাজে সাড়া ফেলেনি, কিন্তু অতীতেও এরকম ঘটনা ঘটেছে। সেটা ইরেসপেক্টিভ অফ যে দল শাসক ক্ষমতায় থাকুক না কেন, সেই পার্লামেন্টারি পার্টি ক্ষমতায় থাকুক না কেন, ইরেসপেক্টিভ অফ দ্যাট সেই ঘটনাটা ঘটেছে। আবারও আমরা সেম জিনিসের রিপিটেশন দেখতে পেলাম, একটা প্যাটার্ন দেখতে পেলাম। এবার আমি আরজি করের ঘটনাটার যতটুকু মানে আমি মিডিয়াতে দেখতে পেয়েছি আমি ততটুকুই জানি, কিন্তু আমি যাদবপুরে যেহেতু পড়েছি, লাস্ট 1 বছর ধরে অ্যান্টি র্যাগিং মুভমেন্টটার সাথে আমি রয়েছি। আমি 9th আগস্ট রাতে সেদিন রাত্রে কেপিসি হসপিটালেই ছিলাম, সেদিন থেকেই আমি ব্যাপারটার মধ্যে রয়েছি। তো এইটা যাদবপুরের ক্ষেত্রে আমি এটা বলতে পারি যে বহুদিন ধরে একদল সিনিয়র তারা একরকমভাবে বলতে পারো এক ধরনের সিন্ডিকেট আকারে এই র্যাগিং চক্রটা চালাচ্ছে। এবং তারা যখনই
এই ধরনের ঘটনায় ফাঁসে, তখন দেখা যায় যে কিছু লোকজন স্কেপগোট হয়ে তাদেরই কিছু জুনিয়র তারা শাস্তি পায়, কিন্তু কিছু সিনিয়র থাকে যারা ব্যাপারটা থেকে একরকমভাবে কম সাজা পেয়ে বা না সাজা পেয়ে বেরিয়ে যায়। আমরা যদি স্বপ্নর ঘটনাটা দেখি তাহলে আমরা সেখানেও দেখতে পাবো যে কিছু পার্টিকুলার নাম জড়িত ছিল, একটি পার্টিকুলার সংগঠন কালেকটিভ বলে সেখান থেকে। আবার 2024-এ সেম একটি ঘটনা ঘটে 9th আগস্টের ঠিক কিছুদিন আগেই, যেখানে একজন মেন হস্টেলেরই ছাত্র, তার উপরে আবারও এই কালেকটিভ সংগঠনেরই কিছু সিনিয়র লিডার তারা হচ্ছে একরকমভাবে তার অ্যাম্বুলেন্স আটকায়, একজন অন ডিউটি মেডিকেল অফিসারকে আটকায়। তো এইখান থেকে যাদবপুরে আমি অন্তত এইটুকুনি দেখতে পাচ্ছি যে এটা একটা অর্গানাইজড ক্রিমিনাল সিন্ডিকেটের মতোভাবে ফাংশন করে এই র্যাগিং চক্রটা। এবং আমরা যারা মানে বিকল্প ছাত্রছাত্রী রয়েছি এই ক্যাম্পাসের, আমরা যারা অল্টারনেটিভ স্টুডেন্ট রয়েছি এই ক্যাম্পাসের, তারা এই জিনিসটাকে ফাইট করছে এবং এই জিনিসটাকে যতদিন পর্যন্ত না এটার একটা সুরাহা হয় ততদিন পর্যন্ত এটার ফাইট করতে চাই। কিন্তু তার পাশাপাশি আমি আর একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে এইটা আমরা অথরিটিকে মেলও করেছি যে শুধুমাত্র শাস্তি দিয়ে ব্যাপারটার কোনো সলিউশন হবে বলে আমরা মনে করি না। শাস্তি অবশ্যই দরকার একজনকেও এরকম ঘটনা ঘটালে, কিন্তু তার সাথে সাথে এই ক্ষমতার যে মানসিকতা সেটা তো দেখো, আমাদের কলেজে তো স্টুডেন্ট পড়তে আসে ব্যাচেলার থেকে, সে পড়তে আসছে 18 বছর বয়স থেকে, কিন্তু তার মননটা তো এই লাস্ট 18 বছর তার স্কুল, তার বাড়ি, তার এলাকা, সে যেখান থেকেই উঠে আসছে সেখান থেকেই এই জিনিসগুলো তার মধ্যে তৈরি হয়েছে। তো যাদবপুরের এই যে টিচাররা বলছে যে উই আর ট্রেনিং মনস্টার্স, আমার ঠিক আসলে ঘটনাটাতে পুরোপুরি মানে এই বক্তব্যটাতে আমি পুরোপুরি সহমত নই। আসলে এই সোসাইটি এই মনস্টারদেরকে তৈরি করে এবং এই যে সোসাইটি এই বিষগুলো মানুষের মধ্যে ঢুকিয়ে দেয়, এই জিনিসগুলো আমরা যারা ব্যাপারটাকে একটু হায়ারলি বুঝি, আমাদের মনে হয় যে এই জিনিসটাকে একরকমভাবে ট্যাকেল করাটা দরকার। সেই জায়গা থেকে আমরা নানান সেন্সিটাইজেশন প্রোগ্রাম, ওয়ার্কশপ করার কথা আমরা অথরিটিকে বলেছি, যাতে এই ক্ষমতার মানে এই পাওয়ার মেন্টালিটিটাকে খুব গোড়ায় গিয়ে একজন ফার্স্ট ইয়ারের মধ্যেই, যে ফার্স্ট ইয়ার থেকেই ব্যাপারটাকে ট্যাকেল করা সম্ভব হয়। তো অবশ্যই আমরা শাস্তির দাবি তো করবই, তার সাথে সাথে আমরা একটা সেন্সিটাইজেশন করার কথাও বলবো। কলকাতা তো উত্তাল, স্বপ্নদ্বীপের ব্যাপারেও কলকাতা উত্তাল হয়ে গেছিল, এই ব্যাপারেও কলকাতা উত্তাল, কিন্তু দেখা যাচ্ছে যদি অনুপাতের দিক থেকে বিচার করা যায় তাহলে দেখবো যে তিলোত্তমার ব্যাপারটাই স্বপ্নদ্বীপের থেকে অনেক বেশি উত্তাল কলকাতা। এবারে আমরা স্বপ্নদ্বীপের ব্যাপার ওই 9, 10, 11, 12 বা ওই আগস্ট মাসটা 2023 ওই সময়টা আমরা দেখেছিলাম, তারপরে ব্যাপারটা কি হলো, পুরোপুরি চাপা পড়ে গেল, সেটা এখন কি পর্যায়ে আছে কোনো মিডিয়া বা কোনো ক্ষেত্র কিন্তু এই জিনিসটাকে নিয়ে মাতামাতি করছে না। এখন আবার মৌমিতার ঘটনাটা ঘটলো, সেটা নিয়ে এই যে এত বড় বড় মাতামাতি বা যে কোনো যা হচ্ছে সেটা কি এই সেমভাবে চাপা পড়ে যাবে? এইখানে একটা বড় ফ্যাক্টর যেটা 2023 এবং 2024-এর মধ্যে ডিফারেন্স মেকার হয়ে দাঁড়িয়েছে আমার মনে হয় অন্তত ব্যক্তিগতভাবে, সেটা হচ্ছে আমাদের পাশের দেশ বাংলাদেশের স্টুডেন্ট মুভমেন্ট। আমরা 2023-এ স্বপ্নদ্বীপের ঘটনা দেখেছিলাম, আমরা যারা ক্যাম্পাসে রয়েছি আমরা ডে টু ডে এই র্যাগার গোষ্ঠীর সাথে একটা পলিটিক্যাল ফাইট, একটা ডায়ালগ ঠিক বলবো না, একটা পলিটিক্যাল ফাইটের মধ্যেই রয়েছি যাতে ব্যাপারটাকে ডিফিট করা যায়। কিন্তু এই যে গোটা সোসাইটি একরকমভাবে আরজি করের ঘটনায় নেমে পড়লো, এই ঘটনার বিচার চেয়ে হোক বা এই ঘটনার শাস্তি চেয়ে হোক বা যে কোনো মর্মেই হোক তারা যে নেমে পড়লো, এটাতে আমাদেরকে আমি বলবো একরকমভাবে খুব বড়োভাবে অক্সিজেন দিয়েছে বাংলাদেশের স্টুডেন্ট মুভমেন্ট। স্বৈরাচারী হাসিনা সরকারকে দিনের শেষে তো স্টুডেন্টরাই ফেলেছিল সেখানে। তো আমার মনে হয় আমাদের ঠিক পাশের দেশের আমাদের ভাই বোনরা যদি একটা ফর্ম অফ ক্ষমতাকে উল্টে দিতে পারে, তাহলে আমরাও মনে হয় আমরা কোথাও একটা পারবো অন্য একটা ফর্মের ক্ষমতার এগেনস্টে আমাদের হয়তো ফাইটটা। কিন্তু আমাদের ইন্সপিরেশন এবং আমার মনে হয় এই বাংলাদেশের এই ভিজুয়াল, আবু সাইদের এই ভিজুয়াল, এই যে আপনার পানি লাগবে ভাই, এই যে কথাটা, এইগুলো কোথাও না কোথাও আমাদেরকে অক্সিজেন দিচ্ছে এবং আমার মনে হয় যে আমরা সত্যি এটার মানে অনেক দূর পর্যন্ত যেতে পারে। তো এইটা অবশ্যই একটা ফ্যাক্টর 2023 এবং 2024-এর মধ্যে। তো বাকিটা তো সময় বলবে, তবে আমি আশাবাদী। কিন্তু স্বপ্নদ্বীপের ঘটনার এখন কি পরিস্থিতি? স্বপ্নদ্বীপের ঘটনার এখন পরিস্থিতি বলতে দেখো, ইসি মিটিং নেক্সট আছে, সেই ইসি মিটিংয়ে গিয়ে আমরা অথরিটিকে চাপ দেব। কিন্তু আমরা যেটা লাস্ট দেখেছি সেটা হচ্ছে যে একটা তদন্ত প্রক্রিয়া চালিয়ে অথরিটি প্লেনে যে কজনের শাস্তি হওয়ার কথা সেইটা শাস্তি হতে কিন্তু প্রচুর দেরি হয়েছে, 1 বছরের মতো দেরি হয়ে গেছে। তো আমরা ইসি মিটিংয়ে গেলে আপডেটটা পাবো যে সেটা এখন ইউনিভার্সিটির কোন স্তরে রয়েছে, তাদেরকে শোকজ করা হয়েছে কি হয়নি, বা সেটা থেকে আগামী কি আপডেট পাবে সেটা নেক্সট ইসি মিটিংটা হওয়া অবধি আমরা বলতে পারছি না। কারণ আগের ইসি মিটিংয়ে আমরা একরকমভাবে চাপ দিয়ে এসেছিলাম যে নেক্সট ইসি মিটিংয়ে এটা একটা আলটিমেটাম চাই।
বারবার যার নাম এখানে সব থেকে বড়োভাবে উঠে আসে সেটা হচ্ছে বিনীত গোয়েল, কলকাতার পুলিশ কমিশনার। এবং তাকে বিরোধী দল তো একেবারে তুলোধনা করছেন, তার একটাই কারণ স্বপ্নদ্বীপের ঘটনার সময়ও তিনি কমিশনার ছিলেন এবং এখনও তিনি এই আর.জি. করের ঘটনাতেও তিনি কমিশনার। এবং এই যে এতটা স্প্যান, তুমি বারবার বলছো যে সময়টা অনেক বেশি লেগে যাচ্ছে, এই সময়টায় বারবার অনেক দল বা অনেক বিরোধী পক্ষরাই বারবার একটা কথা প্রতিবাদ করছেন, এই সময়টায় কিন্তু বিনীত গোয়েল সব সময় যেটা করে থাকেন সেটা হচ্ছে প্রমাণ লোপাট করে দেন। তো এই কি বলবো, এই দোষ বা এই কলঙ্ক কিন্তু বিনীত গোয়েলের গায়ে অনেক আগে থেকে লেগে আছে। আবারও একই ব্যাপার। এবং হ্যাঁ, সিবিআই এর হাতে তদন্ত উঠেছে ঠিক কথা, কিন্তু তুমি কি বলবে, বিনীত গোয়েলের ঘটনা তো তুমি দেখেছো, তুমি বললে যে তুমি কেপিসি হাসপাতালে সেই 9ই আগস্ট সেই রাতে ছিলেও, তো কি বলবে? দেখো, বিনীত গোয়েলকে আমি তো সেইখানে দেখিনি, আমি সেই অর্থে এই টপিকটায় আমার যেটা বলার, যে দেখো আমাদের কাছে আদালত বা পুলিশ সিস্টেম এইটার ঊর্ধ্বে গিয়ে কিছু তো করা সম্ভব নয়, তো আমাদেরকে এটার ওপরে আস্থাটা রাখতেই হবে। এবং আমি যতটুকু আইন সম্বন্ধে জানি, যেখানে আমি জানি যে কেউ যদি পুলিশ প্রশাসনের মধ্যে থেকেও কেউ যদি করাপ্ট হন, তো সেইখানেও তার বিরুদ্ধেও অ্যাকশান নেওয়াটা সম্ভব হয়। তো আমাদেরকে সেই লিগাল প্রসিডিওরের দিকেই যেতে হবে। এবং আমি সত্যি কথা বলতে, যতক্ষণ না পর্যন্ত কোনো একটা রিটেন বা কোনো একটা হার্ড প্রমাণ পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত তো আমি কারোর এগেনস্টে এই অ্যালিগেশনটা দিতে পারি না যে তিনি কি করেছেন বা করেননি। আমি অভিযোগগুলো সম্বন্ধে তুমি যতটুকু জানো আমি ঠিক ততটুকুই জানি, আমি যতটুকু খবরে পড়েছি। কিন্তু সেই অভিযোগ প্রমাণিত হওয়ার আগে পর্যন্ত তো আমি সেইভাবে হার্ড অ্যান্ড ফাস্ট কিছু বলতে পারি না। তবে এই কথাটা ঠিক যে যে কোনো ধরনের শাসক শ্রেণী, সেটা এখন যারা বিরোধী বলে তুমি ক্লেম করছো, সেই বিরোধীরা মানে পশ্চিমবঙ্গে যে বিরোধী গভর্নমেন্ট সরকারে ছিল, তারাই এমনটা কেউ বুকে হাত রেখে বলতে পারবে না যে তাদের সময় এরকম কোনো ভয়াবহ রেপের কাণ্ড ঘটেনি। তো প্রথম কথা হচ্ছে যে বিরোধীরা কোয়েশ্চেন করছে, সেই বিরোধীদের আগে আঙুলগুলো নিজের দিকে তোলা উচিত। এটা গেলে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে অবশ্যই অথরিটি সবসময়ই তারা যখন কোনো একটা জিনিসে ফেঁসে যায়, তখন তারা চেষ্টা করে, তারা সময়টা তাদের কাছে একটা বড় টুল হিসাবে তারা ব্যবহার করে। তো সেই ক্ষেত্রেও এটারও একটা তদন্ত হোক, তার সাথে সাথে আর যা সংশ্লিষ্ট তদন্ত, যা ফরেন্সিক নিয়ে প্রশ্ন উঠছে, যা প্রিন্সিপালের রোল নিয়ে প্রশ্ন উঠছে, প্রত্যেকটা জিনিস নিয়েই তদন্ত হোক এবং তার স্বচ্ছ তদন্ত হোক, এটা আমরা দাবি জানাই। স্বপ্নদ্বীপ হারিয়ে গিয়েছিল, একইভাবে হারিয়ে গিয়েছে তিলোত্তমা, কিন্তু স্বপ্নদ্বীপের ঘটনার কি অবসান বা কি শেষ হলো, কি পরিসমাপ্তি হলো, আমরা কি কেউ জানি না? কেউ মাতামাতি করছি সেটাকে নিয়ে। একইভাবে কি চাপা পড়ে যাবে এই তিলোত্তমার ঘটনাও? একইভাবে কি তাকে নিয়ে আর মাতামাতি করবে না কেউ? একইভাবে সেই রাজনৈতিক চাপে বা রাজ্য দেশের চাপে চাপা পড়ে যাবে এই ঘটনা? কি হবে? ছাত্ররা এবং ছাত্রদের বাবা মারাও কি সবসময় দম বন্ধ করে বাঁচবে এই কথা ভেবে যে আমার ছেলে বা আমার মেয়ে ক্যাম্পাসে সুস্থ আছে, তো নিজের কর্মক্ষেত্রে সুস্থ আছে? তো স্বাধীনতা দিবসে স্বাধীনতা কতটা? ক্যামেরায় পূজিতাদের সঙ্গে নয়নিকা নিয়োগী, এসএস মিডিয়া।